আপনাদের সঙ্গে রয়েছে আমি সৌমিতা। আপনারা দেখছেন 24 আওয়ার্স টিভি। আজ সারাদিনের সমস্ত খবর আরও এক ঝলকে। দেশে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা সংক্রমণ রুখতে নয়া পদক্ষেপ নিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলছেন যে তিনি নির্বাচন কমিশনের কাছে হাত জোড় করে অনুরোধ করছেন মানুষের জীবন নিয়ে কোনোভাবেই খেলবেন না। পরবর্তী ভোটগুলো এক দিন বা সেই সঙ্গে দুদিনে করার অনুরোধ করেন তিনি। পাশাপাশি এদিন সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী বলেন আতঙ্কের কোনো কারণ নেই, করোনা মোকাবিলার জন্য টাস্ক তৈরি করা হয়েছে। আতঙ্কে নয়, সচেতন থাকতে হবে। রাজ্য জুড়ে অ্যাম্বুলেন্স থাকবে, তারা করোনা আক্রান্তদের পরিষেবা দেবে। আমরা কিন্তু করোনা নিয়ে রেগুলার 4-5টা করে আমরা মিটিং করছি নিজেদের মধ্যে। আর এছাড়াও আমরা একটা বড় টাস্ক ফোর্স তৈরি করেছি, যেখানে চিফ সেক্রেটারি আন্ডারে অল দ্য অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার্স, ইম্পর্টেন্ট অফিসার্স, তাদের বিভিন্ন জেলায় যেমন আগেরবারও যে সিস্টেমে আমরা কাজ করেছিলাম সেই সিস্টেমে আমরা একটা টাস্ক ফোর্স করে তাদের দায়িত্ব দিয়েছি সেই জেলার ব্যাপারে। প্যানিক করার কোনো কারণ নেই, প্যানিকি হওয়ার কোনো কারণ নেই। এটা হচ্ছে সেকেন্ড কোভিড, মানে সেকেন্ড করোনা। ফার্স্ট করোনা হয়ে গেছে, আগের বছর আমরা সামনে দিয়েছিলাম। তারপরেও এবারে আবার নতুন করে শুরু হয়েছে সারা ভারতবর্ষ জুড়ে। কিন্তু যেভাবে সারা ভারতবর্ষ জুড়ে শুরু হয়েছে, আমাদের প্রবলেমটা হচ্ছে বাইরে থেকে প্রচুর লোক আসছে, ফলে প্রচুর লোক বাংলায় যাতায়াত করছে এবং অনেকে তো প্রায় 1-1.5 মাস ধরে পড়েও আছে। এরকম ফলে করোনা ছড়াচ্ছে। এখন সেটা তো কি করবে, ইলেকশন চলছে, ইলেকশন ক্যাম্পেইনে বিভিন্ন লোক আসে। স্টেট গভর্নমেন্ট ইজ টেকিং অল নেসেসারি অ্যাকশন যাতে কোভিডকে কমব্যাট করা হয়। আননেসেসারিলি প্যানিক হওয়ার কোনো কারণ নেই। এখনো পর্যন্ত যারা এফেক্টেড হয়েছে তার মধ্যে এটা বলতে পারেন যে মোটামুটি 2000 সিরিয়াস পেশেন্ট আমাদের আছে, যাদের কোমরবিডিটিস আছে, মানে ধরুন কারো তো লাংসের প্রবলেম আছে, চেস্টের প্রবলেম আছে, হার্টের প্রবলেম আছে, তাদেরকে আমরা সিরিয়াসলি ট্রিট করি। তাদেরটা একটা প্রবলেম আছে। আপনারা এটাও জানেন যে রেমডেসিভির থেকে শুরু করে ভ্যাকসিন, মেডিসিন ইজ নট অ্যাভেলেবল ইন দ্য মার্কেট, কারণ এগুলো সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারে এবং ওরা এগুলো দেয়। তো আমি প্রধানমন্ত্রীকে একটা চিঠি লিখেছি যে আমাদের অক্সিজেন দাও আর আমাদের রেমডেসিভির যে ইঞ্জেকশন এবং ভ্যাকসিন, মেডিসিন এগুলো দাও। তো ওইগুলো না দিলে আমরা কি করে করবো? আমরা যতটা পারছি বাইরে থেকে কিনছি, কিন্তু বাইরে থেকে আমি কিনতে পারবো যতক্ষণ বাইরে মার্কেটে অ্যাভেলেবেল হবে। কিন্তু বাইরে থেকে অ্যাভেলেবেল না হলে আমি কি করতে পারি? আমি বাইরে থেকে অ্যাভেলেবেল যে আছে আমার স্টেট গভর্নমেন্ট থেকে আমরা 1500-এর মতো রোজ কিনে নিচ্ছি এবং সেটা আমরা খুব গুরুত্বপূর্ণ কাজে ব্যবহার করছি, যাতে এটা নিয়ে হোর্ডিং না হয় এবং যাতে এটা প্রপারলি কাজে লাগে সেটা আমরা চেষ্টা করছি। আজ হেমদাবাদে ছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জনসভা। তৃণমূল কংগ্রেসের প্রার্থীর সমর্থনে আজকে জনসভার মঞ্চ থেকে কি বললেন তিনি, সেটাই দেখাবো আপনাদের। জানাই, আমার সালাম জানাই, আমার অভিনন্দন জানাই, আমার শুভেচ্ছা জানাই। আপনারা অনেক কষ্ট করে এই মিটিংয়ে এসেছেন, তাই আপনাদের পা গুলোকে আমি প্রণাম জানাই, আপনাদের সালাম জানাই। ভাই বোনেরা আমার, অনেক দূর দূরান্ত থেকে তোমরা এসছো এই মিটিং শুনতে, আমি তোমাদের অনেক অভিনন্দন জানাই। যেহেতু আমি বলেছি মিটিং আমি শর্ট করে দেব, আগের মিটিংটাতেও আমি মাত্র 10 মিনিট বলেছি। এই মিটিংয়েও যেহেতু আমি কথা দিয়েছি, তাই আমাকে মিটিংগুলোতে আসতে হবে। কিন্তু মিটিংয়ে গিয়ে আমি পৌঁছাবো তোমাদের সাথে দেখা করবার জন্য, আপনাদের সাথে দেখা করবার জন্য মা ভাই বোনেরা। কিন্তু মনে রাখবেন, বক্তৃতা দেওয়ার সময় আমি একদম কমিয়ে দিয়েছি, কারণ আমরা চাই না বেশি গাদাগাদি করে লোক থাকুক, যাতে কোভিড না বাড়ে। সেই জন্য আমরা এটাও হয়তো করতাম না, কিন্তু কি করব, ইলেকশন তো 8টা ফেজে করে দিয়েছে। আমি এখনো ইলেকশন কমিশনকে আবেদন জানাবো 8টা ফেজে করে গায়ের জোরে বিজেপিকে সন্তুষ্ট করাতে গিয়ে, যেহেতু প্রাইম মিনিস্টারের মিটিং আছে 23 তারিখ পর্যন্ত, তাই টোটালটাকে কন্টিনিউ না করে সব মিটিংগুলো আপনারা কিন্তু একসাথে সব ইলেকশনগুলো করে দিতে পারতেন, কিন্তু আপনারা করেননি। তার কারণ প্রধানমন্ত্রীর মিটিং আছে 23 তারিখে, প্রধানমন্ত্রীর মিটিং কমপ্লিট করতে হবে। তাই তার মিটিং যতক্ষণ কমপ্লিট না হচ্ছে, তাতে মানুষ কোভিডে আক্রান্ত হলো কি না হলো আপনাদের কোনো যায় আসে না। আর আজকে কোভিড বেড়েছে, তার কারণ হচ্ছে মা বোনেরা আপনারা জানেন, গত 6 মাস কোভিড ছিল না। গত 6 মাস কোভিড ছিল না। এই নরেন্দ্র মোদীরা বাইরে থেকে বহিরাগত গুন্ডাদের নিয়ে এসে লক্ষ লক্ষ গুন্ডা বসে আছে বাংলায়, আর তারা
থেকে বাইরের লোক বহিরাগত, প্রত্যেকটা তাদের প্রত্যেকটা কতজনের যে কোভিড আছে আমি জানি না, এরা এসে এখানে টাকা ছড়াচ্ছে, কোভিড ছড়াচ্ছে, দাঙ্গা ছড়াচ্ছে, মানুষে মানুষে ভেদাভেদ করছে। আজ হোটেল হিন্দুস্তান ইন্টারন্যাশনালে সাংবাদিক সম্মেলন করল বিজেপি। সেখানে উপস্থিত ছিলেন বিজেপির একাধিক শীর্ষস্থানীয় নেতৃত্বরা। কি বললেন হোটেল হিন্দুস্তান ইন্টারন্যাশনালে সাংবাদিক সম্মেলন করে বিজেপির পক্ষ থেকে রবিশঙ্কর প্রসাদ, সেটাই দেখাবো আপনাদের। कोई सहयोग नहीं मिला, स्वाभाविक बाद में वो दूसरे प्रदेश में गए, आज भी हम खोलना चाहते हैं। तो ये कोई आश्चर्य नहीं है कि अगर वो किसानों का 6,000 रुपीज नहीं स्वीकार करती हैं, आयुष्मान भारत नहीं स्वीकार करती हैं, इलेक्ट्रॉनिक मैन्युफैक्चरिंग में वो सहयोग नहीं करती हैं, तो सेंटर ऑफ एक्सीलेंस कभी बनाएंगे क्या? फ्रेंड्स, देयरफॉर Mamata ji's government is a total embodiment of corruption, misrule, malgovernance and appeasement. ममता जी की पूरी सरकार कुशासन, भ्रष्टाचार, तोलाबाजी और जिस तरह से होता, इसीलिए आप देख रहे हैं कि पूरे चुनाव में ममता जी ने कभी विकास का मुद्दा नहीं बनाया कि हमने ये काम किया है, आगे हम ये काम करेंगे। शब्दों का प्रयोग करती हैं तो मैं क्या बताऊं। इसलिए आज हम बहुत विनम्रता से हम बंगाल के नौजवानों को ये बात कहना चाहते हैं कि हमारे मैनिफेस्टो में बंगाल को एक बड़े आईटी हब बनाने, स्टार्टअप मूवमेंट को मजबूत करने के लिए हमारा बहुत ही इलैबोरेट प्लान है। আজকে সাংবাদিক সম্মেলনে বিজেপি সাংবাদিক সম্মেলনে রাজু ব্যানার্জি উপস্থিত ছিলেন। সেখান থেকে রাজু ব্যানার্জি বলেন, রাজ্যে নির্বাচন বিধি ভঙ্গ হচ্ছে। এর পাশাপাশি তিনি মদন মিত্রের উদ্দেশ্যে ব্যঙ্গ বিদ্রূপ করেন। তিনি বলেন, মদন মিত্র সরাসরি পুলিশ প্রশাসনকে হুমকি দিচ্ছেন। এর পাশাপাশি তিনি একথাও বলেন, তৃণমূল নেতা মদন মিত্র কুৎসিত ভাষায় অন্য প্রার্থীদের আক্রমণ করে বেড়াচ্ছেন। নির্বাচনী প্রচারে বসিনি, আর আমি চাই না যে নির্বাচনী আচরণ বিধি কোনো ভঙ্গ হোক, কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় তৃণমূল কংগ্রেসের প্রার্থী মদন মিত্র যেভাবে কুৎসিত ভাষায়, নোংরা ভাষায় একজন প্রার্থীকে, প্রশাসনকে, পুলিশকে, ভোটারদের উস্কানো, সমস্ত বিষয় তিনি গতকাল একটা ফেসবুক লাইভ তিনি মাঝে মাঝে করেন, জানেন, এন্টারটেনার, সেটা করেছে। আমি আপনাদের অনুরোধ করবো, আগে আমরা সেই স্লটগুলো আপনাদের দেখিয়ে দিচ্ছি, বিভিন্ন স্লট একটা একটা করে পুরোটাই আপনাদেরকে দিয়ে দেবো আমরা, আপনারা আপনাদের মতো করেও দেখে নেবেন। আমরা একটা একটা করে আপনাদেরকে দেখাচ্ছি। প্রথম হচ্ছে দেখুন টিএমসির ক্যান্ডিডেট কীভাবে পুলিশ প্রশাসনকে ধমকি দিচ্ছে। আজ কালিয়াগঞ্জে তৃণমূল কংগ্রেসের প্রার্থীর সমর্থনে জনসভা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, আমি কালিয়াগঞ্জের মানুষের কাছে চিরদিন কৃতজ্ঞ, কারণ দীর্ঘ 22 বছর পর এখানকার মানুষ উপনির্বাচনে তৃণমূল মাঠ থেকে জয়ী করেছেন। কত দূর দূর থেকে পায়ে হেঁটে, প্রত্যন্ত প্রান্তর থেকে, অথবা গাড়িতে করে, অথবা রাস্তায় হেঁটে, অথবা একসাথে চলে মা বোনেরা যেভাবে মিটিং এসে আলোকিত করেছেন, আপনাদের প্রণাম না জানিয়ে আমার কোনো কাজ নেই, আমার কোনো কাজ হবে না। এবং আপনাদের প্রণাম না জানাতে পারলে আমি মনে করি আমার কাজটাই বৃথা। তাই আপনাদের সকলের পাকে, আপনাদের মা বোনদের পা দেখে আমার পায়ে আমি চলাচল করছি। তাই আপনাদের পাগুলোকে আমার প্রণাম, আমার সালাম, আমার অভিনন্দন জানাচ্ছি। আমার ছোট ছোট ভাই বোনদের আমার অনেক অভিনন্দন। আপনারা জানেন কালীগঞ্জ ব্লকে, কালিয়াগঞ্জে মেগা কার্পেট ক্লাস্টার করা হয়েছে। এটা 8000 কার্পেট শিল্পীকে নিয়ে কাজ করি আমরা। মালগাঁও ও কুনোর ও আশেপাশে দুস্থ কার্পেট শিল্পীদের নিয়ে গড়ে উঠেছে। আপনারা জানেন মুস্তাফানগর এলাকায় সরিষার তেল উৎপাদন ক্লাস্টার তৈরি করা হয়েছে। কুনোর গ্রামের 130টা 40টা পরিবার সরকারি সাহায্যে
টেরাকোটার বিভিন্ন কাজ করেন। ভান্ডার গ্রাম পঞ্চায়েতে সেরাগ্রাম এলাকায় পাটজাত হস্তশিল্পে সমবায় সমিতি করা হয়েছে। এই জেলায় 18টি ক্লাস্টার তৈরি করা হয়েছে। সারা জেলায় যোগাযোগ ব্যবস্থার অনেক উন্নতি হয়েছে। হলদিবাড়িতে কালিয়াগঞ্জ ব্লকে শ্রীমতী নদীর ওপরে সেতু নির্মাণ হয়েছে। রামধুনীপাড়ায় গাম্বী নদীর ওপরে সেতু নির্মাণ হয়েছে। রাধিকাপুর অঞ্চলে বাগচা ক্যানেলের ওপরে সেতু নির্মাণের কাজ চলছে। অনন্তপুর অঞ্চলে বক্স ব্রিজ নির্মাণ করা হয়েছে। রায়গঞ্জে বুড়িঘাট ব্রিজ, কুলিক নদীর ওপর বামুহাঘাট ব্রিজ তৈরি করা হয়েছে। এছাড়াও অনেক রাস্তা তৈরি করা হয়েছে। কালিয়াগঞ্জ আজ ইকো ট্যুরিজম পার্ক থেকে শুরু করে রাধিকাপুরে টাঙ্গন নদীর পার্কে ইকো পার্ক গড়ে তোলা হয়েছে। রায়গঞ্জে কুলিক পক্ষী নিবাসকে সৌন্দর্যায়ন করা হয়েছে এবং মনে রাখবেন রায়গঞ্জে মেডিকেল কলেজও করে দেওয়া হয়েছে। পূর্ব বর্ধমানে এক নির্বাচনী জনসভায় বক্তব্য রাখলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেখানকার জনসভার মঞ্চ থেকেই কিন্তু তিনি বললেন যে দেশের লক্ষ লক্ষ মানুষ করোনা আক্রান্ত হচ্ছেন, হাজার হাজার মানুষ মৃত্যুর মুখে পড়ছেন। তা সত্ত্বেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কিন্তু পশ্চিমবঙ্গে ডেইলি প্যাসেঞ্জারি শুরু করে দিয়েছেন। বাংলার জনগণ তৃতীয়বার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আবার মুখ্যমন্ত্রী করবে। করোনা পরিস্থিতিতে বাকি দফার নির্বাচনে মানুষের সমস্যা হতে পারে। আমরা সেই জন্যই 3 দফার ভোট 1 দফায় করার প্রস্তাব দিয়েছিলাম, কিন্তু কমিশন আমাদের কথা সেটা শোনেনি। তার কারণ কি, মহিলারা বিয়ের পর যখন বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়ি যান, আপনাদের বাবা মা ভালো আছে না খারাপ আছে, দুবেলা খেয়েছে না খায়নি, সুস্থ আছে না অসুস্থ আছে, খোঁজ নেওয়ার মতো দুটো লোক থাকে না। দিদি সেই জন্য স্বাস্থ্যসাথী কার্ডটা আপনাদের নামে করেছে নারী ক্ষমতায়নের প্রতীক হিসেবে। স্বাস্থ্যসাথী কার্ড যদি আপনার নামে থাকে, আপনার বাপের বাড়ির লোক ও স্বাস্থ্যসাথীর আওতায়, আর আপনার শ্বশুর বাড়ির লোক ও স্বাস্থ্যসাথীর আওতায়, কেউ বাদ যাবে না। 10 কোটি মানুষকে স্বাস্থ্যসাথীর আওতায় নিয়ে এসছে। আজকে দেখুন ভারতবর্ষে করোনার গ্রাফ ঊর্ধ্বমুখী। কালকে 2,75,000 কেস দেশে ধরা পড়েছে। 1600 মানুষ কালকে মারা গেছে। আমরা একদিনে 1600 সহনাগরিককে হারিয়েছি। আর ভারতবর্ষের প্রধানমন্ত্রী করোনা না দেখে করোনা কিভাবে নিয়ন্ত্রণে আনা যায় সেসব চিন্তা না করে এখন বাংলায় ডেইলি প্যাসেঞ্জারি করছে। যে করে হোক মমতা বন্দ্যোপাধ্যায়কে সরাতে হবে। বিজেপি বলছে মমতা ব্যানার্জিকে সরাও, কংগ্রেস বলছে মমতা ব্যানার্জিকে হারাও, সিপিএম বলছে মমতা ব্যানার্জিকে হারাও, আর বাংলার 10 কোটি আপামর জনসাধারণ বলছে তৃতীয়বার মুখ্যমন্ত্রী করে মমতা ব্যানার্জিকে বসাও। এটাই হচ্ছে পার্থক্য। মানুষ ঠিক করে নিয়েছে, জনতা জনার্দন ঠিক করে নিয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে ছিল, আছে এবং থাকবে। আমরা 4 দিন আগে নির্বাচন কমিশনকে দিদি চিঠি লিখে, আমাদের নেত্রী চিঠি লিখে জানিয়েছে যে 22 তারিখ ভোট আছে, 26 তারিখ ভোট আছে, 29 তারিখ ভোট আছে। মানুষের অসুবিধা হচ্ছে করোনার কারণে, বারে বারে এই প্রচার সভা চলছে। আপনারা 3 দফায় ভোট না করিয়ে 1 দফায় করে দিন। বিজেপির গাত্রদাহ, তার কারণ কি, বিজেপির অসুবিধা হবে। প্রচারের সময় কমে গেলে মানুষকে ভুল বোঝাতে পারবে না। প্রচারের সময় কমে গেলে বড় বড় নেতারা ডেইলি প্যাসেঞ্জারি করতে আসতে পারবে না। প্রচারের সময় কমে গেলে ফেক নিউজ ছড়াতে পারবে না। রাজ্যে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা সংক্রমণ। তাই করোনা সংক্রমণের মোকাবিলার জন্য কি কি ব্যবস্থা নিচ্ছে রাজ্য, সেই ব্যাপারে বিস্তারিত জানতে রাজ্যপাল জগদীপ ধনখড় এবং সেই সঙ্গে সঙ্গে আলাপন বন্দ্যোপাধ্যায় দুজনেই সাংবাদিক বৈঠক করলেন। গতকালই জানতে চেয়েছিলেন রাজ্যপাল জগদীপ ধনখড় রাজ্যের পদক্ষেপের বিষয়ে। ঢিলেঢালা মনোভাব মোটেও কাম্য নয়, এমনটাই টুইট করেছেন রাজ্যপাল। এর উত্তরে রাজ্যের সংক্রমণের পরিস্থিতি, সেই সঙ্গে সঙ্গে টিকাকরণ, করোনা রোগীদের জন্য চিকিৎসা ব্যবস্থা সম্পর্কে বিশদ রিপোর্ট পেশ করেন মুখ্য সচিব। তিনি জানান যে পরিকাঠামো নেওয়া হয়েছিল তা 200% বাড়ানো হয়েছে। বেসরকারি হাসপাতালগুলিকেও প্রস্তুত করা হচ্ছে বলে রিপোর্ট দেওয়া হয়। ইতিমধ্যে রাজ্যের পাশাপাশি সমগ্র দেশেই আছড়ে পড়েছে করোনার দ্বিতীয় ফেজ। আর তারই জেরে দিল্লিতে লকডাউন ঘোষণা করলো, অর্থাৎ 6 দিনের জন্য লকডাউন ঘোষণা করা হলো দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের পক্ষ থেকে। আগামী সোমবার পর্যন্ত জারি থাকবে এই লকডাউন, তবে ছাড় মিলবে সমস্ত জরুরি পরিষেবায়। দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল বলেন, আমরা এখনই লকডাউন চালু না করলে সংক্রমণের মাত্রা বাড়তে পারে। আমরা দিল্লিকে কোনো অবস্থাতেই সেই পরিস্থিতির দিকে যেতে দিতে পারি না।
जहाँ 6000 केस आए तो उनका पूरा हेल्थ सिस्टम चरमरा गया, कोलैप्स कर गया। दिल्ली में 8500 केस आए पिछली बार तीसरी वेव में, तब भी हमारा सिस्टम कोलैप्स नहीं किया, उल्टे हमने और ज़्यादा अपनी तैयारियां शुरू कर दी। आज 25000 केस आए हैं, अब दिल्ली का हेल्थ सिस्टम अपनी सीमा तक पहुंच गया है। हमारा हेल्थ सिस्टम अब बहुत ज़्यादा तनाव में है। मैं ये नहीं कहूँगा कि हमारा हेल्थ सिस्टम अभी कोलैप्स किया है, लेकिन आज हमारा हेल्थ सिस्टम बहुत ज़्यादा तनाव में है। किसी भी हेल्थ सिस्टम की अपनी सीमाएं होती हैं, अनगिनत पेशेंट्स तो कोई भी सिस्टम नहीं ले सकता ना, किसी भी सिस्टम की अपनी सीमाएं हैं। पिछले 5 साल में आपकी सरकार ने दिल्ली में बहुत बड़े स्तर पे स्वास्थ्य के क्षेत्र में काम किया है। खूब नए हॉस्पिटल खोले हैं, मोहल्ला क्लिनिक, पॉली क्लिनिक बनाए हैं, बहुत बड़े स्तर के ऊपर स्वास्थ्य के क्षेत्र में काम हुआ है। यही कारण है कि आज 25000 केस के ऊपर भी दिल्ली का सिस्टम चल रहा है। लेकिन अब इसके बाद अगर तुरंत कुछ कठोर कदम नहीं उठाए गए तो ये सिस्टम कोलैप्स कर सकता है। और अगर हेल्थ सिस्टम कोलैप्स कर गया तो मुझे डर है कहीं बहुत बड़ी त्रासदी ना हो जाए। जैसे मैंने बताया कि कल एक अस्पताल में ऑक्सीजन बिल्कुल खत्म हो गई थी और बहुत बड़ी त्रासदी होते होते बची। मैंने वीडियोस देखे हैं, तस्वीरें देखी हैं, आपने भी देखी होंगी सोशल मीडिया पे। दुनिया के कई शहर ऐसे हैं जहां कॉरिडोर में पेशेंट्स पड़े हुए हैं, सड़कों के ऊपर लोग दम तोड़ रहे हैं। अभी तक हमने दिल्ली को उस किस्म की त्रासदी से बचाया है, वैसा नहीं होने दिया। आज सुबह 11 बजे मेरी और एलजी साहब की मीटिंग हुई और इन सारे पहलुओं के ऊपर, सारी परिस्थिति के ऊपर काफ़ी विस्तार से बातचीत हुई। और उस बातचीत के बाद हमें ये लगा कि दिल्ली का हेल्थ सिस्टम बड़ी मात्रा में और अधिक पेशेंट्स अब लेने में असमर्थ है। अगर हमने अभी लॉकडाउन नहीं लगाया तो कहीं ऐसा ना हो कि बड़ी त्रासदी हो जाए। हम किसी भी हालत में दिल्ली को उस परिस्थिति में नहीं ले जाना चाहते जहां कॉरिडोर के अंदर पेशेंट्स पड़े हैं, सड़कों पे लोग दम तोड़ रहे हैं। চাকুলিয়ায় আজ নির্বাচনী জনসভা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই জনসভার মঞ্চ থেকেই তিনি জানালেন যে ছাত্রছাত্রীদের জন্য বিশেষ সুবিধা করে দেবে তৃণমূল কংগ্রেসের সরকার। এর পাশাপাশি তিনি একথাও বলেন যে শীতলকুচির বুলেটের ব্যর্থতা আমরা ব্যালটে চাই। এর পাশাপাশি তিনি একথাও বলেন যে উচ্চশিক্ষার জন্য ছাত্রছাত্রীদের 10 লক্ষ টাকার ক্রেডিট কার্ড দেওয়া হবে, বিনামূল্যে খাদ্য, স্বাস্থ্য এবং শিক্ষার ব্যবস্থা করছে তৃণমূল কংগ্রেসের সরকার। তিনি একথাও বলেন যে ভোট নষ্ট করবেন না, বিজেপি যাতে বাংলায় এনপিআর এনআরসি করতে না পারে তার জন্য সবাইকে ভোট দিতে হবে। শীতলকুচির বুলেটের বদলে আমরা ব্যালট চাই। যারা পড়াশোনা করতে চায় 10 লক্ষ টাকা করে তাদের জন্য ক্রেডিট কার্ড আমরা করে দেব। 12 ক্লাস যারা পড়বেন তাদের 10,000 টাকা করে আমরা স্মার্টফোন দেব এবং বিনা পয়সায় খাদ্য আপনার দরজায় দরজায় পৌঁছে যাবে। স্বাস্থ্য বিনা পয়সায়, শিক্ষা বিনা পয়সায়, বিদ্যুৎ 75 ইউনিট পর্যন্ত বিনা পয়সায়, জল বিনা পয়সায়, রাস্তাঘাট উন্নয়ন সব কিছু আমরা করেছি, আগামী দিনে আরও করব। আপনাদের কাছে শুধু আমার অনুরোধ, নিজেদের যেমন যত্ন রাখবেন, ভোটটা কিন্তু কেউ নষ্ট করবেন না। ভোটটা নষ্ট করবেন না এই কারণে যে আপনাদের যাতে এনপিআর করতে না পারে, এনআরসি করতে না পারে বিজেপি, সেই জন্য ভোটটা প্রত্যেককে দিতে হবে। যদি কারো কোভিড হয়ে থাকে সন্ধ্যে 6টার সময় সে ভোট দিতে পারবে। অন্যান্যরা সকাল সকাল ভোট দেবেন। মা বোনেরা আমার দলে দলে গিয়ে একেবারে সকাল সকাল ভোট দেবেন। রমজান মাস চলছে, আপনাদের অনেক অসুবিধা হচ্ছে, আমি জানি কষ্ট হচ্ছে। অন্নপূর্ণা পূজা আছে, রামনবমীও চলছে, সব উৎসব পালন করতে হবে, কিন্তু নিজেদের মধ্যে কোনো ভেদাভেদ করা যাবে না, কোনো দাঙ্গাবাজি করা যাবে না। আমরা ঠান্ডা থেকে পিসফুলি আমরা ভোট দেব। কাল যে গুলি ওরা চালিয়েছে শীতলকুচিতে, গুলির বদলে আমরা ব্যালটের বদলে, এই বুলেটের বদলে আমরা ব্যালট চাই। বুলেটের বদলে আমরা ব্যালট চাই। গণতন্ত্রে মানুষ বিজেপিকে পরাস্ত করুন। তার কারণ আজকে যে কোভিড হচ্ছে এর জন্য বিজেপি দায়ী। গত 6 মাস ভ্যাকসিন দেয়নি, 6 মাস মেডিসিন দেয়নি, তাই সারা ভারতবর্ষ জুড়ে আজকে আবার কোভিড শুরু হয়েছে। আপনারা সাবধানে থাকুন, ভালো থাকুন, আমি এইটুকু বলতে এসেছি।
রাজ্যে প্রত্যেক দিনই বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা, আর তারই জেরে রাজ্যে একের পর এক নয়া নির্দেশিকাও জারি হয়ে চলেছে। এবার আগামীকাল থেকে বন্ধ হচ্ছে সমস্ত স্কুল কলেজ। এর পাশাপাশি গরমের ছুটিও পড়ে যাচ্ছে, তাই ছাত্রছাত্রীদের পাশাপাশি শিক্ষক শিক্ষিকাদেরকেও আর আসতে হবে না স্কুলে। আজকে কালিয়াগঞ্জের এক জনসভায় বক্তব্য রাখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কি বললেন জনসভার মঞ্চ থেকে তিনি, সেটাই দেখাবো আপনাদের। মনে রাখবেন, করোনাকে বাড়তে দেওয়া যাবে না। যাদের একটু হার্টের প্রবলেম আছে, যাদের একটু লাংসের প্রবলেম আছে, হয়তো তাদের সঙ্গে সঙ্গে চিকিৎসা করা উচিত, কিন্তু এমনি জ্বর হলে, সর্দি কাশি হলে একটু দেখে নেবেন, অক্সিজেনটা দেখে নেবেন, লোকাল কোনো হসপিটাল থাকলে একটু দেখিয়ে নেবেন, অথবা কাউন্সেলিং করা হচ্ছে, আপনাদের 2-1 দিনের মধ্যে নাম্বার দিয়ে দেওয়া হবে, আপনারা ফোনে ডাক্তারের সাথে কথা বলতে পারেন, ফোনে কাউন্সেলিং ছেলে মেয়েরা বলে দেবে কি করতে হবে না করতে হবে। অত চিন্তা করার কোনো কারণ নেই। আর যাদের কোভিড হবে তারাও ভোট দেবেন, মানে যারা একদম শয্যাশায়ী একদম নয় তাদের ভোটের টাইম হচ্ছে সন্ধ্যে 6টায়। মনে রাখবেন, ভোটটা অবশ্যই দেবেন, তা নাহলে কবে বলবে তোমার ভোটার লিস্টে নাম নেই, তুমি এদেশের নাগরিক নও। বিজেপিকে আমি বিশ্বাস করি না, এত অপদার্থ পার্টি একেবারে আমি বিশ্বাস করি না। আর বিজেপির এখন 3 ভাই, জগাই মাধাই গদাই। কংগ্রেস হচ্ছে জগাই, সিপিএম হচ্ছে বাংলায় মাধাই, আর বিজেপি হচ্ছে গদাই। এই 3 জনকে দিতে হবে বিদায়। এবং মনে রাখবেন, বিজেপির 3টে গুণ: লুক দাঙ্গা মানুষ খুন। এক হাতে মোটা মোটা ঝান্ডা, অন্য হাতে চুরি করা পয়সার ডান্ডা, তৈরি করেছে কিছু গুন্ডা, আর প্রতিবাদ করলেই শীতলকুচির মতো গুলি চালিয়ে দিয়ে আমার 5 জনই রাজবংশী যারা মারা গিয়েছে। সিউড়িতে এক জনসভায় বক্তব্য রাখলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। তিনি বলেন যে বাংলায় ডাবল ইঞ্জিনের সরকার হলে তবেই বাংলার উন্নয়ন হবে। এর পাশাপাশি বাংলার সংস্কৃতিকে বাঁচাতে মামাটি মানুষের সম্মান রক্ষা করতে হলে গুন্ডাদের সরকার মমতা বন্দ্যোপাধ্যায়কে বিদায় জানাতে হবে। 11 জন বিজেপি প্রার্থীর মধ্যে 5 জনের উপর নির্বাচনের সময় হামলা হয়েছে। বাংলার রক্ষকই এখন ভক্ষক হয়ে গিয়েছে। বিজেপি সরকার গঠন হওয়ার পর দোষীদের খুঁজে বার করে আইনানুগভাবে शास्ति देवा होबे। प्रधानमंत्री जी ने बजट में आवंटन किया है, लेकिन मित्रों ये सब तब संभव है जब डबल इंजन की सरकार बंगाल में बनेगी, ऊपर मोदी जी और नीचे हमारा व्यक्ति यहाँ पर मुख्यमंत्री बनेगा, तब जाकर के विकास होगा। इसलिए मैं आपसे निवेदन करने आया हूं कि आप ध्यान में रखिए, अगर बंगाल की संस्कृति को बचाना है, अगर बंगाल की भाषा को बचाना है, अगर बंगाल में तुष्टीकरण समाप्त करना है, अगर बंगाल में मां माटी मानुष की इज्जत रखनी है, अगर टोलाबाजी समाप्त करनी है, अगर तुष्टीकरण समाप्त करना है, अगर तानाशाही समाप्त करनी है, अगर गुंडागर्दी समाप्त करनी है, तो ममता जी को विदाई नमस्कार करना पड़ेगा और कमल खिलाना पड़ेगा। इसकी हमको चिंता करनी पड़ेगी। मैं यहां आया हूं, आप देखो क्या हाल है। 11 प्रत्याशियों में 5 प्रत्याशियों पर चुनाव के दौरान अटैक हुआ है, एक महिला प्रत्याशी पर अटैक हुआ है। क्या गुंडा राज है? क्या रक्षक भक्षक बन गए? आज एसपी ट्रांसफर हुआ है। मैं आपको विश्वास दिलाना चाहता हूं, हमारी सरकार आएगी, कानून का राज आएगा, सबको समान तरीके से देखा जाएगा, इसकी हम चिंता करेंगे। সারাদিন এখন এই পর্যন্তই। রাজ্য থেকে দেশ, শাসক দল থেকে শুরু করে বিরোধী দল, রাজনীতির সমস্ত খুঁটিনাটি খবর জানতে অবশ্যই চোখ রাখুন 24 আওয়ার্স টিভির পর্দায়। সবার পাশে সব সময়।